দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। দেশে প্রথমবারের মতো করোনার জিনোম সিকোয়েন্স আবিষ্কার, জানা যাবে ভাইরাসের গতি প্রকৃতি ও ক্ষমতা। দেশে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 250, আক্রান্ত আরও 969 জন। চিকিৎসা না দিলে বেসরকারি হাসপাতালে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি আপত্তি মালিকপক্ষের। জীবিকার কাছে হার মানছে করোনা ভীতি, ক্ষুধার জ্বালায় পেশা পাল্টাচ্ছেন অনেকেই। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়াইছি এখন কি করবো, কোনো ইয়া না পেয়ে এখন গাড়ি নিয়ে বেরোছি। এখন কি করুন, ঘরে তো বাজারের টাকা নাই, এর লেগে আমি নামছি। দর্জি কাম করি, দর্জি কাম থেকে রিক্সা চালাইতেছি। গণপরিবহন ছাড়া রাস্তায় চলছে সবই। ঈদের আগে বাস ট্রেন চলা নিয়ে সিদ্ধান্ত হয়নি, ফুটপাথে বসছে হকাররা, শপিং মলেও বাড়ছে ভিড়। দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আল মতিন। করোনা পরিস্থিতি নিয়ে যথারীতি আজকে আলোচনা, বিশেষ করে যে নতুন জিনোম সিকোয়েন্স আবিষ্কার হয়েছে তার ফলে কি হচ্ছে সেখান থেকে আলোচনা শুরু করতে চাই। এ নিয়ে কথা বলতে তিনজন সম্মানিত অতিথি যোগ দিচ্ছেন আমাদের সাথে। আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, যিনি চিকিৎসা বিজ্ঞানী এবং শিক্ষাবিদ। আমাদের সাথে যুক্তরাজ্য থেকে যোগ দিচ্ছেন ডাক্তার ফরিদ আহমেদ, তিনি অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন, এবং আমাদের সাথে যোগ দিচ্ছেন ডাক্তার মহিউদ্দিন আহমেদ, তিনি কনসালটেন্ট মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল BSH। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই যে জিনোম সিকোয়েন্স আবিষ্কারের কথা বলছিলাম একটু আগে, সেটি করেছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। সে বিষয়ে দু একজনের বক্তব্য রয়েছে আমাদের হাতে, সেটি দেখে নেব শুরুতেই। ভাইরাসটা কিভাবে আচরণ করবে এটা মানুষের আচরণের উপরেও অনেকটা নির্ভর করে। করোনা ভাইরাস নিয়ে আমরা যেটা জানি, অ্যাভারেজে আমরা জানি যে হয়তো 2টা করে মিউটেশন হয় পার মান্থ। হ্যাঁ, তো আমরা ওরকম একটা নর্মাল রেটে মিউটেশন দেখছি, কিন্তু এটা আরো ভয়ঙ্কর হচ্ছে না দুর্বল হচ্ছে, এটার জন্য কিন্তু আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে। আজকে এটা প্রথম, মাত্র কয়েক ঘন্টা আগে আমরা ডেটাটা হাতে পেয়েছি, তো আমরা এখনো শিখছি। এটা কিন্তু একদম ক্লিয়ার করি, নমুনাটা বাংলাদেশে সংগ্রহিত এবং নমুনাটা ভাইরাস সিকোয়েন্সিংটা কিন্তু বাংলাদেশেই হয়েছে। এটা একটা বিশাল ব্যাপার, আমরা বাইরে কোথাও পাঠাইনি, যেটা অন্য লো মিডল ইনকাম কান্ট্রিজ প্রায় করে থাকে। আমাদের এখন বাংলাদেশের ক্যাপাসিটি আছে এরকম সিকোয়েন্সিং করার। তো আমরা এখন পর্যন্ত অ্যানালিসিসটা করছি, যেহেতু মাত্র আমরা ডেটাটা পেয়েছি। তো আমরা দেখছি যে অবশ্যই কিছু মিউটেশন আছে, এটা সারপ্রাইজিং কিছু না, সব ভাইরাসে কিছু মিউটেশন থাকবে। আমরা দেখেছি যে এই ধরনের ভাইরাস আমরা যেটাকে সিকোয়েন্স করে পেয়েছি, এটা তাইওয়ান, সুইডেন, শ্রীলঙ্কা, রাশিয়া, এরকম অনেক জায়গায় এরকম খুব কাছাকাছি ভাইরাস পাওয়া গেছে। তো আমাদেরকে এখনো বুঝতে হবে যে এই ভাইরাসটা কোথা থেকে এসছে। আরো ভালো করে বলার জন্য যে এক্স্যাক্টলি বাংলাদেশের সিনারিওটা কি, আমাদের কিন্তু আরো অনেক বেশি ভাইরাস সিকোয়েন্স করতে হবে। শুধু একটা করে খুব বেশি কিছু বলা বোধহয় আমাদের উচিত না, কারণ আমরা জানি অনেক জায়গা থেকে ভাইরাসটা কিন্তু দেশে ঢুকেছে, বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসছে। তো আমরা আগামী কয়েকদিনের মধ্যে আরো অনেক ভাইরাস সিকোয়েন্স করব এবং সব মিলিয়ে অন্য দেশের সাথে কম্পেয়ার করে আমরা আরো অনেক কথা বলতে পারি। আমরা নমুনাটা নিয়ে কমপ্লিটলি ভাইরাসটাকে ডিঅ্যাক্টিভেট করে ওর পুরো RNA-টাকে আমরা সিকোয়েন্স করেছি। এই পদ্ধতিটাকে বলে মেটাজিনোমিক RNA সিকোয়েন্সিং। আমরা অনেক আগে থেকে বিভিন্ন রকমের সিকোয়েন্সিং করছি, যেরকম ডেঙ্গে করেছি আমরা, RSV, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও করেছি, ওই পদ্ধতিতেই আমরা করেছি। এটাও বাংলাদেশ থেকে গতকালই একটি করোনা ভাইরাসের একটি জিনোম সিকোয়েন্স আমরা জানতে পেরেছি। এটি আমাদের জন্য খুব উৎসাহের একটি বিষয় যে প্রথম একটি সিকোয়েন্স আমাদের জানা হলো। এটির অন্য কোন দেশের ভাইরাসের সাথে সংশ্লিষ্টতা আছে বা সম্পর্ক আছে সেটা আমরা এখন জানি, অলরেডি জেনে গেছি, কিন্তু এর আরো বেশ কিছু ভাইরাস যতক্ষণ পর্যন্ত না জানছি ততক্ষণ পর্যন্ত ওই কনক্লুশনে আমরা থাকতে পারবো না। শুরুতেই অধ্যাপক আলী আপনার কাছে আসতে চাই, এর ফলে আসলে কি কি সুবিধা আমরা পেতে চলেছি? আসলে আমরা বলবো এটি একটি ব্রেক থ্রু টেকনোলজি, যেটা আবিষ্কার আমাদের সিকোয়েন্সিংটা আমাদের জানা খুব প্রয়োজন ছিল। কি কি কারণে এটার প্রয়োজন? এক নম্বর হচ্ছে যে আমরা যেটাকে বলছি যে এর গতি প্রকৃতি, এবং অনেক ক্ষেত্রে এটা যখন আমরা যদি সিরিয়ালি স্টাডি করি তাহলে সেখান থেকে এর যেটাকে আমরা বলি যে তীব্রতা, এটা মিউটেশনের সঙ্গে সে কি তীব্রতা হারিয়েছে কিনা, এবং তার সাথে অন্যান্য, যেমন এখানে মোটামুটিভাবে বোঝা গেছে যে তাইওয়ান, রাশিয়া কিংবা সুইডেনের বা শ্রীলঙ্কার সাথে আমাদের যে মেল,
আমাদের সাধারণ ধারণা ছিল উহান কিংবা হয়তো ইটালিয়ান, সেখান থেকে বেশি মিল হবে। দেখুন একটু পরিবর্তন হয়েছে। এবং এই সঙ্গে আরও অনেক স্ট্রেইনের যখন সিকোয়েন্সিং হয়ে যাবে, যেটি আমরা জানতে পেরেছি হয়তো প্রথমে এই সপ্তাহে হয়তো আরেকটি হয়ে যাবে। আমি অধ্যাপক সমীর কুমার সাহা এবং তার যে গ্রুপকে আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি এমন একটি কাজের জন্য। এবং আমরা যদি ধীরে ধীরে আরও অনেকে মিলে করতে পারি যে আরও অন্যান্য সিকোয়েন্সিং, কারণ ভারতে 50টির অধিক স্ট্রেনের সিকোয়েন্সিং হয়ে গেছে এর মাঝে, তো তাহলে সেগুলোর মিল কোন দেশের সাথে পাওয়া যাচ্ছে? ভারতে সেগুলো নানান 50টির বিবরণী আমরা সবকিছু আমরা পাইনি, কিন্তু সারা পৃথিবীর নানান দেশের সঙ্গেই তারা মিল দেখিয়েছে। এমনকি চীন, বিশেষ করে যখন ইউরোপের সঙ্গে যেমন আমেরিকা যতটা ভেবেছিল চায়নার সঙ্গে তা পায়নি, ইউরোপের সঙ্গে পেয়েছে, ইউরোপ আবার পেয়েছে সিঙ্গাপুরের সঙ্গে। তো সেরকমভাবে ভারতেও কিন্তু নানান দেশের সঙ্গেই সংযোগ পেয়েছে। এবং সেখানে ভয়াবহতার পরিবর্তন সম্পর্কে কি এখনো সম্পূর্ণ জানা যায়নি। এই পরিবর্তনগুলো দ্বিতীয় আরেকটি বিষয় যেটা দেবে সেটা হলো যে এইখান থেকেই কিন্তু সিকোয়েন্সিং থেকে আমরা RT-PCR যে টেস্টটা বলি, এই টেস্টটা নিয়ে নানা বিভ্রান্তি কিন্তু চলছে, যে কোনোটা পজিটিভ পাওয়া যাচ্ছে, আবার এক জায়গায় হয়তো নেগেটিভ পাওয়া যাচ্ছে। আমরা সাধারণত ভেবে থাকি RT-PCR টেস্টই হয়তো গোল্ড স্ট্যান্ডার্ড। এটা হলো ক্লিনিক্যালি যদিও আমরা গোল্ড স্ট্যান্ডার্ড বলি, এটাকে কিন্তু আসলে সিকোয়েন্সিং হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। তার সাথে কিন্তু প্রাইমার, যেটা বলা হয় RT-PCR প্রধান বিষয় একটি হচ্ছে প্রাইমার ডিজাইন করা। যখন আমরা সিকোয়েন্সিং কারেক্টলি জানতে পারবো তখন আসলে প্রাইমার ডিজাইন করতে পারবো। তো আমরা যখন এই যে নানান স্ট্রেনের সিকোয়েন্সিং যদি জানি, তাহলে কোন RT-PCR টেস্টটা কোনটার জন্য সবচেয়ে ভালো টেস্ট, এটা আমরা আরো স্পষ্ট বুঝতে পারবো। মানে এই পরীক্ষার প্রক্রিয়াটাও আরো সুন্দর হবে। তৃতীয়ত হলো যে আমাদের এই যে এখান থেকে যদি রিকম্বিনেন্ট অ্যান্টিজেন টেকনোলজি, RNA DNA টেকনোলজিতে আমরা যাই, রিকম্বিনেন্ট টেকনোলজিতে, সেখান থেকে অ্যান্টিজেন ডিজাইন করলে আমাদের যে প্রপার অ্যান্টিবডি টেস্ট যেটা আমাদের খুব দরকার, সেটার জন্য অ্যান্টিবডি ডিজাইন করাটাও এই রিকম্বিনেন্ট টেকনোলজি দিয়ে অ্যান্টিজেন ডিজাইন করতে পারলে আমরা আরও বেটার তখন সেরোলজিক্যাল টেস্ট, যেটা থেকে ওই যে প্রিভ্যালেন্স এবং অন্যান্য, এটা পারবো। সামনে যখন ভ্যাকসিনেশনের প্রশ্ন আসবে তখন কিন্তু এই সিকোয়েন্সিং খুবই গুরুত্বপূর্ণ আসবে, ভ্যাকসিন ডিজাইন করতে কিংবা কোনো ভ্যাকসিন যে কাজ করবে, কতটা কাজ করবে, লড়াইটা আসলে কার সাথে হচ্ছে সেটা চেনার জন্য অত্যন্ত জরুরি। আপনার কাছে আবারও ফেরত আসবো, তার আগে ডক্টর ফরিদ আহমেদের কাছ থেকে একটু ঘুরে আসতে চাই। আমরা বাংলাদেশে এই মুহূর্তে যে প্রধান সমস্যাটার মুখোমুখি হচ্ছে সেটা হচ্ছে যারা সন্দেহভাজন রোগী, অর্থাৎ একই ধরনের উপসর্গ দেখাচ্ছেন, তাদেরকে আসলে কোন হাসপাতালে নেওয়া হবে এবং তাদের ব্যাপারে প্রক্রিয়াটা কি হবে। এর ব্যাপারে আজকেও সরকারের তরফ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছে যে কোনো রোগীকে যাতে ফিরিয়ে না দেয়া হয়। যুক্তরাজ্যে এই ব্যাপারটাকে কিভাবে মোকাবেলা করা হয়েছে? সেখানে শুধুমাত্র যেগুলো একেবারে কোভিডের জন্য হাসপাতাল, সেখানে কি তারা গিয়েছেন, নাকি অন্যান্য হাসপাতালে তারা গিয়েছেন, সেখানে আলাদা করে রাখা গেছে তাদের? ধন্যবাদ আপনাকে। এই প্রবলেমটা সারা দুনিয়াতেই কম রয়ে গেছে। তবে ইউকেতে ছিল যে আমরা সমস্ত ইলেকটিভ সার্জারি বা ইলেকটিভ ট্রিটমেন্ট সব বন্ধ করে দিয়েছিলাম। কোনো ধরনের আউটপেশেন্টের ইলেকটিভ কেস সব কিছু আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম, শুধু ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ছিল, পাশাপাশি কোভিডের পেশেন্টগুলো ম্যানেজ করা। এই জন্য আমরা প্রচুর বিভিন্ন স্পেশালিটি থেকে ডক্টর নার্সদের ডিপ্লয় করে অ্যাকিউট ক্রাইসিস সিচুয়েশনটা মোকাবেলা করতে পেরেছি। আর ডেডিকেটেড কোভিড ওয়ার্ড করা হয়েছে, যে হসপিটালে কোভিড পেশেন্টগুলো বেশি অ্যাডমিটেড হচ্ছে সেখানে আমরা আর্জেন্ট ইমার্জেন্সি অপারেশনগুলোকে অ্যাভয়েড করে প্রাইভেট সেক্টরে যে হসপিটালগুলোকে এনএইচএস সাথে মার্চ করেছে ওখানে যে অপারেশন করছি। যেরকম আমি বলি, আমি ব্রেস্ট সার্জন, আমার ব্রেস্ট ক্যান্সার রোগীগুলিকে আমরা আমার ইউজুয়াল হসপিটাল যেটা উইকাম, সেখানে না করে আমরা চিলড্রেন হসপিটালে মুভ করে সেখানে করছি, যেখানে কোভিডের কোনো পেশেন্ট ভর্তি হচ্ছে না। কিন্তু এখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, বাংলাদেশে যেটা হচ্ছে যে কেউ যে কোনো কোভিড ইনফেকশনের বাইরে অসুস্থ হয়ে গেল, কিন্তু আনকনসিয়াস হয়ে গেল বা আনওয়েল দেখা যাচ্ছে বা অন্য কোনো কারণে জ্বর বা কাশি হচ্ছে, যে কোনো হাসপাতালে গেলে প্রথমে তাদেরকে ফিরে দেওয়া হচ্ছে। এটা একটা ভয়ানক একটা সিচুয়েশন। এটাকে আর তাছাড়া এরকম একটা সিস্টেম যদি থাকতো, সরকার যদি একটা নীতিমালা করে দিত একটা ওয়ার্কিং কমিটির মাধ্যমে, যে একটা হসপিটালে সাসপেক্টেড কোভিড পেশেন্টের একটা ইউনিটে অ্যাডমিশন হবে এবং সেপারেট জায়গায় প্রুভড যখন ডায়াগনোসিস কনফার্ম হবে তাদেরকে সেপারেট কোভিড ইউনিটে ভর্তি করা হবে, এবং এদের মাঝখানে যারা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তারাই শুধু আইসিইউতে ট্রান্সফার হবে। এটা একটা স্ট্রিমলাইনিং প্রসেস করতে হবে, যে কারণে যে পেশেন্টগুলো সাসপেক্টেড তারা হাসপাতালে গেলেও প্রথমে সার্টিফিকেট চায় এটা কি পজিটিভ না নেগেটিভ, এইটা টেস্ট করতে করতে রোগী তখন মারা যাবে। তো এরকম মিসম্যানেজমেন্ট সিস্টেম যতটা মিনিমাইজ করা যায় ততটাই মঙ্গল। আমার মনে হয় সরকারি নীতি নির্ধারণের সময় এসছে প্রতিটা সরকারি এবং বেসরকারি হসপিটালে শুধু ব্লাইন্ডলি কোভিড ইউনিট এইভাবে হসপিটাল না বানিয়ে
সাসপেক্টেড কোভিড তাদেরও একটা ট্রিটমেন্টের ব্যবস্থা, অ্যাডমিশনের ব্যবস্থা রাখতে হবে যাতে রোগীগুলো ফেরত না যায়। এবং এর মধ্যে সবাই যে কোভিড পেশেন্ট হবে তাও কিন্তু না। সুতরাং এটা আমাদের খেয়াল রাখতে হবে যে কোভিডের বাইরেও পেশেন্ট ও শরীর খারাপ হতে পারে, তাদের বিভিন্ন রকম ইমার্জেন্সি ডেভেলপ করতে পারে। এই জিনিসগুলিকে যদি আমরা অ্যাভয়েড না করি তাহলে কোভিড পেশেন্ট তো মারা যাবেই যাবে, নন কোভিড অন্যান্য ইমার্জেন্সি সিচুয়েশনে যারা আসবে তাদেরকেও কোভিড সন্দেহে চিকিৎসাহীন অবস্থায় মারা যাবে। ডক্টর ফরিদ, অনেক রোগের ক্ষেত্রেই তো শ্বাসকষ্ট একটা সাধারণ সমস্যা, যেমন ডায়ালিসিস রোগীদের ক্ষেত্রে আমরা দেখছি। তো সেসব ক্ষেত্রে আপনারা আলাদা করেছেন কিভাবে, এবং ডায়ালিসিস সহ যাদের এই ধরনের সাপোর্টের প্রয়োজন হয় হাসপাতালে গিয়ে, যেসব সাধারণ রোগীদের কোভিডের বাইরে, তাদের ক্ষেত্রে আসলে যুক্তরাজ্যে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আমাদের এখানে ডেইলি প্রায় 1 লক্ষর মতো টেস্ট করা হচ্ছে এভরিডে ইন 24 আওয়ার্স, এবং টেস্টিং ফ্যাসিলিটিটা এত বেশি বাড়ানো হচ্ছে এবং আরো বাড়ানো হবে, যেখানে 65 লক্ষ লোকের জন্য ডেইলি 1 লক্ষ টেস্টের জন্য আমরা প্ল্যান করছি। আপনি শুধু আমি একটু কম্পেয়ার করে দেখেন, বাংলাদেশে 160 মিলিয়ন, তাহলে কত লক্ষ টেস্ট ডেইলি প্রয়োজন আছে আপনি নিজে একটু বিচার করে দেখেন। আর এই দেশে যেটা হচ্ছে যে যাদের ডায়ালিসিসের প্রয়োজন হচ্ছে প্রত্যেক এরকম, এরা তো হাই রিস্ক গ্রুপ। হাই রিস্ক গ্রুপ এই অর্থে যে এদের যদি কোভিড ইনফেকশন হয় এদের মারা যাওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের চেয়ে অনেক অনেক বেশি। এই কারণে এদের প্রত্যেকে টেস্ট করা হচ্ছে, এবং টেস্ট করার পরে তাদেরকে খুব সিলেক্টিভলি এবং সিকিউর প্লেসেস তাদের ডায়ালিসিস করা হচ্ছে, এবং কোভিড পেশেন্টের সাথে নন কোভিডের মিক্সচার করা হচ্ছে না। সেক্ষেত্রে এই যে টেস্টের জন্য কেমনটা সময় লাগছে? এখন ধরুন একজন আসলেন যার ডায়ালিসিস প্রয়োজন, তার জন্য কি হাসপাতাল কর্তৃপক্ষই খুব অল্প সময় টেস্ট করাতে পারছে ওখানে? আমাদের হসপিটালে নিজেদের আমরা টেস্ট করছি, সব হসপিটালগুলোতে ফ্যাসিলিটিগুলো দেওয়া আছে অন্যান্য টেস্টিং সেন্টারের বাইরেও। এবং যখনই কারো টেস্টের প্রয়োজন হচ্ছে, ফর এক্সাম্পল আমার একটা ক্যান্সার পেশেন্ট, আমি সাথে সাথে টেস্টে রিকোয়েস্ট করে দিলে পরের দিন আমি রেজাল্ট পেয়ে যাচ্ছি, বা 2 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাচ্ছি, হয়তো 3-4 দিনের মধ্যে তার অপারেশন হবে। সো আই উইল হ্যাভ অল দ্য ইনফরমেশন ইন মাই হ্যান্ড যে আমি যে পেশেন্টকে অপারেশন করবো ওর কোভিড পজিটিভ না নেগেটিভ। কারণ এটার উপর ডিপেন্ড করতেছে ট্রিটমেন্ট প্ল্যান এবং কি ধরনের আমার পার্সোনাল প্রিকশনস অ্যাজ ওয়েল এজ ইউনিটের কি প্রিকশন নেওয়া লাগবে, সেটা অলরেডি আমরা উই ক্যান প্ল্যান ইট ইন অ্যাডভান্স। জি, ধন্যবাদ। ডক্টর মহিউদ্দিন আহমেদ, আপনার কাছে এবারে আসতে চাই। এই সমস্যাটার কথা অনেকদিন থেকেই ডাক্তাররা বলে আসছেন, এবং বিশেষত যেটা বলা হচ্ছে যে ডাক্তাররা আসলে জানতে পারছেন না, কারণ খুব অল্প জায়গায় এই পরীক্ষাগুলো অল্প সংখ্যায় এখন পর্যন্ত করা হচ্ছে। এবং আজকে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, যেখানে শাস্তিমূলক ব্যবস্থার হুমকিও দেওয়া হয়েছে। আপনাদের অবস্থানটা কি, বিশেষ করে আপনাদের হাসপাতাল থেকে যদি শুরু করতেন? ধন্যবাদ। আমি প্রথমেই বলতে চাই যে এই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে, এখানে আসলে বেসরকারি হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসা প্রদানের নির্দেশনা, উইদিন ব্র্যাকেট নন কোভিড। তো এই প্রজ্ঞাপনটা দিয়ে কিন্তু আরেকটা অস্পষ্টতা তৈরি করা হলো। আপনাকে কিন্তু প্রজ্ঞাপন দিতে হবে সব ধরনের রোগীর চিকিৎসা করার ব্যবস্থা করার যাতে তৈরি করা হয়। আপনি দেখুন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থা কিন্তু আজকের নতুন না। আপনি এখন একটা ক্রাইসিস সময়, আমরা আগেও জানতাম যেখানে গভর্নমেন্ট হসপিটালগুলোর চেয়ে প্রাইভেট সেক্টরই হচ্ছে সবচেয়ে বেশি সেবা দিয়ে থাকে, 60-70% বলা হয়ে থাকে। সেই জায়গায় দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য প্রাইভেট হসপিটাল এখন রোগীদের সেবা দেওয়ার থেকে অনেকেই রেস্ট্রিক্টেড করে রেখেছে। তো আমরা যেটা করেছি, আমরা আসলে আপনার 2 মাস আগে থেকেই, মার্চের প্রথম থেকে ইনফ্যাক্ট, আমাদের কিছু প্রস্তুতিমূলক অংশ হিসেবে, যেমন ট্রেন করা স্টাফদের, আমাদের কোন অংশটাকে আমরা সাসপেক্টেড পেশেন্টগুলো রাখবো, কোন জায়গায় ক্রিটিক্যাল কেয়ার ইন্টেন্সিভ কেয়ার দেওয়ার জন্য কোন পেশেন্টগুলোতে আমরা রেড জোন হিসেবে করতে পারি, সেগুলো বিভিন্ন ধরনের একটা ওয়ার্কআপ হয়েছিল এবং সেই প্রস্তুতি চলছে। আমরা বিভিন্ন ধরনের পেশেন্টদের কিন্তু চিকিৎসা দিয়েও যাচ্ছি। এমার্জেন্সিতে যখন যাই আমরা, ট্রায়ালস এরিয়া আছে, সেই ট্রায়ালসে আসলে আমরা দেখি হাইলি সাসপেক্টেড যে পেশেন্টগুলো, সেই পেশেন্টগুলোকে এক জায়গায়, এখানে যদি ক্রিটিক্যাল হয় সেই পেশেন্টগুলোকে আইসিইউতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়, অথবা যদি দেখা যায় মডারেট টু সিভিয়ার যাদের শুধু অক্সিজেন সাপোর্টই লাগবে তাদেরকে আরেকটা জায়গায় রাখা হয়। আবার যেই পেশেন্টগুলোর লেস সাসপেক্টেড অথবা সম্ভাবনা কম তাদেরকে গ্রিন জোনে রাখা হয়। এবং একটা গ্রুপ ও পেশেন্টদের কিন্তু ছুটি দিয়ে দেওয়া হয় বাড়িতে। অনেকে ইমার্জেন্সিতে আসে ট্রায়ালসে, তাদেরকে কিন্তু বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় অ্যাডভাইস দিয়ে। কিন্তু ডক্টর আহমেদ, কিন্তু যাদেরকে ধরুন ডায়ালিসিস দিতে হবে বা এই ধরনের সেবা যার সাথে আরো অনেকে জড়িত, তাদের ব্যাপারে কি আপনারা নিশ্চিত হওয়ার প্রয়োজন অনুভব করেন যে তার আসলে কোভিড রয়েছে কি, আসলে তিনি অন্যান্য রোগে কেবলমাত্র আক্রান্ত? আচ্ছা, আনফরচুনেটলি এখানে একটা বিষয় কিন্তু খেয়াল করতে হবে। আপনারা এই যে আগের ডিসকাশনগুলো থেকে শুনেছেন, আরটিপিসিআর একে তো হচ্ছে আমাদের এখানে রিপোর্ট আসতে প্রথম দিকে তো এরকম হয়েছে আমরা 4 দিন পরে রিপোর্ট পেয়েছি।
এখন আমরা অনেক ক্ষেত্রে একদিন দুদিনের মধ্যে পেয়ে যাই, কিন্তু আরেকটা বিষয় যেটা ফলস নেগেটিভ হারটা অনেক বেশি। এটার সাথে আসলে বেশ কয়েকটা বিষয় জড়িত। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে টেকনিক, ফল্টি টেকনিক যদি হয়, আপনি কোন সময়ে পেশেন্টের স্যাম্পলটা নিয়েছেন, ইটস টু আর্লি অর টু লেট, কখন পেশেন্ট প্রেজেন্ট করেছে। তো এগুলো অনেকগুলো ব্যাপার আছে। আপনি যদি শুধু এই আর্টিফিশিয়াল বেসড হন, আপনাকে কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের প্র্যাকটিসে যদি এখানে আপনি গাইডলাইন ঠিক করতে যান, তাহলে কিন্তু বিপদে পড়তে হবে, এবং আমরা অলরেডি দেখছিও তাই। আপনাকে ক্লিনিক্যাল জাজমেন্ট, এখন আপনি সিমটম বেসড অ্যাপ্রোচ করে কিন্তু আপনাকে, এবং সাথে রেডিওলজিক্যাল ফাইন্ডিংস দিয়ে আপনাকে ক্লিনিক্যালি সাসপেক্ট করতে হবে। এখন আপনি যে পেশেন্টের কথা বললেন, যেমন ডায়ালিসিসের পেশেন্টের, এই পেশেন্টগুলো কিন্তু রেগুলার হাসপাতালে যাতায়াত করছে, এবং আনফর্চুনেটলি এরা হচ্ছে হাই রিস্ক গ্রুপের মধ্যে, এবং এদের এক্সপোজার রিস্কও কিন্তু হাই। তো আমরা যেমন আমাদের একটা টেকনিক আমরা ডেডিকেটেড করে স্ক্যান করে, সিটি স্ক্যানটাকে আমরা দেখছি যে আমাদের এটা হয়তো স্টাডিতে আসবে আমাদের এখানে লোকাল ইয়েতে, যে আরটিপিসিআর এর চেয়ে বেশি কার্যকরী মনে হচ্ছে। তো আমরা সেই পেশেন্টগুলোকে আমরা ডেজিগনেটেড এরিয়াতে রাখার চেষ্টা করছি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের সক্ষমতার অংশটা কিন্তু খুব বেশি না। মেজরিটি মানুষ যেখানে সরকারি হাসপাতালগুলোর উপরেই ভরসা করে, সেই জায়গায় কিন্তু যেই সিস্টেমে যাচ্ছে, যেমন শুরুতে আমরা করে গেছিলাম ডেডিকেটেড কোভিড হাসপাতাল, কোনগুলোকে করলাম আমরা, কিন্তু মেইন স্ট্রিম হাসপাতালগুলোকে করি নাই, যেখানে আপনার সব ধরনের সার্ভিস দেওয়া যায়। যেমন একটা পেশেন্ট যখন আসে, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগে। তো আপনি এখন যেমন উপলব্ধি করছি আমরা এখন সরকারি হাসপাতালগুলোতে কিভাবে এটা করা যায় সেটা নিয়ে চিন্তা করছি। কিন্তু প্যারালালি আমার মনে হয় যে সরকারি যেই, যেমন আমি শুরুতেই যেটা বলছিলাম যে প্রজ্ঞাপনটা যেটা, সেটা যেমন বলা হচ্ছে নন কোভিড পেশেন্টদের চিকিৎসা প্রদানে বাধ্য করা প্রাইভেট হাসপাতালগুলোকে। এখানে তো পেশেন্টকে আপনি যদি কিভাবে বলবেন আপনি নন কোভিড, আপনাকে কিন্তু এখানে সাসপেক্টেড পেশেন্টগুলোই বেশি ভোগান্তি হচ্ছে। সেই পেশেন্টদের জন্য কিন্তু আপনি কোনো নির্দেশনা দিলেন না, এবং এটা তো বাধ্য করতে হবে সবাইকে। কারণ রোগীরা আমরা দেখছি আপনাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে একটা পর্যায়ে গিয়ে 5-6টা হাসপাতালে যাওয়ার পরে পরবর্তীতে দেখা যাচ্ছে তাদের বাঁচানো যাচ্ছে না। একটা বিষয় হচ্ছে আপনি এখানে অনেক হাসপাতালের তরফ থেকে বলা হয়েছে যে নিয়ন্ত্রণ কক্ষের কথা বলা হয় স্বাস্থ্য অধিদপ্তরের তরফে, সেখানে ফোন করে পাওয়া যায়নি, যথেষ্ট নির্দেশনা পাওয়া যায়নি। আপনাদের অভিজ্ঞতা কি, এবং আপনাদের যারা অন্যান্য সহকর্মীরা কাজ করছেন বিভিন্ন হাসপাতালে তারা কি বলছেন? একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের জনসংখ্যাটা যদি আপনি চিন্তা করেন, এবং যেই কল সেন্টারে যেই যোগাযোগ করার জন্য বলা হয়েছে, মোস্ট অফ দ্য টাইম কিন্তু পাওয়া যায় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এরকমও হয়েছে গত এক সপ্তাহ ধরে কিন্তু সংখ্যাটা বেশ আশঙ্কাজনকভাবে বাড়ছে। আমরা কিন্তু টিপ অফ দ্য আইসবার্গটা দেখছি। আপনি 15,000-16,000 যে সংখ্যাটা দেখছেন, সেটা কিন্তু তার চেয়ে 10 to 15 টাইমস বেশি হবে। আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি, কারণ আমার বেশ কিছু পেশেন্ট আছেন যারা এখন ভর্তি, তাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে 7-8জন যদি অসুস্থ হয়, হাসপাতালে এসছেন হয়তো 2জন, কারণ আপনার টেস্টিং ফ্যাসিলিটিস খুবই লিমিটেড। তো তাহলে আপনি চিন্তা করেন 7 জনের মধ্যে যদি 2জন হাসপাতালে আসে এবং 2জন যদি ডায়াগনোসড হয়, এবং এটাও কিন্তু একটা ডায়াগনস্টিক একটা টুল। আপনি একটা এতই ছোঁয়াছে একটা ফ্যামিলিতে একজন জ্বর কাশিতে আক্রান্ত হচ্ছে, পরবর্তীতে দেখা যাচ্ছে পর্যায়ক্রমে সবাই আক্রান্ত হচ্ছে। এবং আনফর্চুনেটলি যারা হাই রিস্ক পেশেন্ট, যারা বয়স্ক, যারা মাল্টিপল কোমরবিডিটিস থাকে, তাদের রিস্কগুলো বেশি হয়। তো আমরা দেখছি তাদেরকে যে আমাদের যখন শয্যা সংখ্যা পেরিয়ে যাচ্ছে, সরকারি হাসপাতালগুলোতেও কিন্তু এখন স্যাচুরেটেড। আপনি যে ডেজিগনেটেড হাসপাতালগুলো, সেই জায়গাগুলোও তো কিন্তু বেড পাওয়া যাচ্ছে না। এবং বিশেষ করে যাদের কথা বললেন যে ডায়ালাইসিস সহ যদি আপনি চিন্তা করেন, কিংবা অন্যান্য ফ্যাসিলিটি সহ, সেই জিনিসগুলো কিন্তু আরো অপ্রতুল। তো আনফর্চুনেটলি এটা কিন্তু ঢাকা শহরে, যেখানে স্বাস্থ্য সেবার সবগুলো সেবা সবচেয়ে বেশি যে জায়গায়, সেখানে কিন্তু এই ক্রাইসিস। এবং আমরা যেভাবে সবকিছু খুলে দিয়েছি, এটা যখন সারা দেশে যখন ছড়িয়ে যাবে, এবং এটা অন্যান্য বিভাগীয় শহর কিংবা জেলা শহরগুলোতে কি পর্যায়ে যাবে, এটা কিন্তু এখনই একটা আশঙ্কা তৈরি করছে। জি, একটা বিরতির সময় হয়ে গেছে, আপনাদের কাছে আবার ফেরত আসবো। দর্শক সঙ্গে থাকবেন আশা করি। দর্শক আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক, কথা হচ্ছিল করোনা পরিস্থিতি নিয়ে। অধ্যাপক আলী, আপনার কাছে ফিরে আসি। এই যে প্রজ্ঞাপন দেয়া হলো, তাহলে তার মধ্যে তো একটা ফাঁক থেকে গেল যে আসলে কোভিড নন কোভিড তো মাঝে যারা, তাদের আসলে কি অবস্থা দাঁড়াচ্ছে? না, ডক্টর ফরিদ আসলে খুব রাইটলি যে এই যে প্রজ্ঞাপনের অ্যাম্বিগুইটি, এটা উনি খুব রাইটলি তুলে ধরেছেন। এখন ব্র্যাকেটে যদি লেখা থাকে নন কোভিড, একটা যদি প্রাইভেট হাসপাতাল বলে যে আপনি যে নন কোভিড, তাহলে প্রমাণ নিয়ে আসেন,
তাহলে আগের চক্করেই পড়ে গেল যে নন কোভিড প্রমাণ করতে আবার টেস্ট ছাড়া তো প্রমাণ হচ্ছে না। সুতরাং আসলে এটি পদ্ধতি নয়, এবং এখানে আসলে প্রাইভেট বলে না পাবলিক বলে না, আমাদেরকে এটি যে এখন সমন্বিত চিকিৎসা ব্যবস্থার মধ্যে আসতে হবে। আসলে যখন এই যে আলাদা হেলথ সেন্টার মানে হাসপাতাল বানানোর এই যে উহান মডেল, এই মডেলটা যখন করে তখন চায়নাতে ধরে নিয়েছিল যে 1 থেকে 3% মাত্র অ্যাসিমটোমেটিক রোগী বা প্রিসিমটোমেটিক রোগী, সবই কিন্তু সিমটম আছে ধরে নেওয়া হয়েছিল, যার জন্য এই মডেলটা তৈরি হয়েছিল। পরবর্তীতে এটা কিন্তু মানে কারেক্ট মডেল নয়, কারণ আমাদের যেখানে শতকরা 50-এর উপরে, ভারতে তো 80ও দাবি করেছে অ্যাসিমটোমেটিক অথবা প্রিসিমটোমেটিক, যে এখনও আমরা কখন স্যাম্পলটা কালেক্ট করছি তার আগেও তো হয়ে যেতে পারে। তাহলে এই রোগীগুলোকে আসলে ওই পদ্ধতিতে আলাদা করে হাসপাতাল পাঠানো খুব কঠিন। এই জন্য যে মডেলটা আমরা যেটা বাংলাদেশ স্পেশালাইজ হসপিটালে ডক্টর মহিউদ্দিন যেটা বললেন, বাংলাদেশে একটা প্রাইভেট হসপিটাল যদি সেটা পারে, যেটা ট্রায়াজ এরিয়া, সেখান থেকে গ্রিন জোন, সেখান থেকে ইয়েলো জোন, সেখান থেকে রেড জোন, এবং ইয়েলো জোনে সাসপেক্টেড পেশেন্টকে রেখে টেস্টের জন্য 1 দিন লাগুক 2 দিন লাগুক, আমাদের না হয় একটু বেশি সময় লাগছে, কিন্তু সময়টা কমিয়ে আনা খুব দ্রুত, টেস্টের সংখ্যা বাড়িয়ে, এবং প্রত্যেক হাসপাতালকে সেটা পাবলিক হোক আর প্রাইভেট হোক, এখানে মানে দুটো আলাদা করার তো বিষয় নেই, এই পদ্ধতিটা চালু করা। এবং এ ব্যাপারে আমাদের বিদেশি যারা এনআরবি বন্ধু যারা প্রফেশনালস, তারা তো একটি বই এবং গাইডলাইনও বানিয়ে দিয়েছে, এবং সেটি কিন্তু এখন সার্কুলেটেড হয়ে গেছে, দেশের 2nd এডিশন চলে এসছে। আমরা মনে করি যে এটা কেন্দ্র করে বাংলাদেশের বাস্তবতাতে, যেটা প্রফেসর মহিউদ্দিন বললেন, যে এই টেস্টগুলোতে অনেক সময় রেজাল্টের উপরে যে নির্ভর করা যায় না, টেস্টের সাথে ক্লিনিক্যাল, যেমন আমাদের রেডিওলজিক্যাল এভিডেন্স, আদার এভিডেন্স যুক্ত করে, হিস্ট্রি, কন্ট্যাক্ট হিস্ট্রি, সেগুলো যুক্ত করে আমরা মোরাললেস কাছাকাছি ধারণার মধ্যে যেতে পারি। সেই সঙ্গে আরেকটি ব্যাপার খুব জরুরি হয়ে গেছে, যে আমরা প্রথম থেকেই দেখেছি যে এই যে টেস্টের যে কোয়ালিটি নিয়ে, তখন আইডিএসিআরকে তো কিছুদিন হয়ে গেল, প্রায় 1 সপ্তাহের উপরে হয়ে গেল, নির্ধারিত করে দেওয়া হয়েছে শুধু কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য। এখন দ্রুত তাকে সেই দায়িত্বটা নিতে হবে, কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য যা যা করণীয় তা করতে হবে, যাতে আমরা নির্ভর। কিন্তু এই যে টেস্টগুলো শুধুমাত্র সরকারি বিভিন্ন স্থাপনাতেই করা, এর বাইরে ছড়িয়ে না দেওয়ার কি কোনো কারণ রয়েছে? এখন আস্তে আস্তে সেই জায়গায় যেতে হবে, কারণ সেখানে আমরা যেহেতু বলছি যে এত অ্যাসিমটোমেটিক কেস, এত প্রিসিমটোমেটিক কেস যাদের উপসর্গ নেই, তাহলে এই মানুষগুলো তো যখন টেলিফোন করছে হটলাইনে, কিংবা যখন স্ক্রিনিং আছে বিএসএমইউতে, তখন তাদেরকে বলা হচ্ছে তোমার সিমটম নেই, তোমার টেস্ট করবো না। এটা তো নাগরিক অধিকারেরও ভায়োলেশন, এটা আইনি দিক থেকেও জটিলতা হবে, যে আমার সিমটম নাই বলে আমি টেস্ট করতে পারবো না, আমি জানতে পারবো না, তা হতে পারে না। সুতরাং এখানে পাবলিক নেই, প্রাইভেট নেই, পাবলিক এবং প্রাইভেট, তবে ল্যাবরেটরি সক্ষমতা আছে কিনা, সেই যে স্ট্যান্ডার্ড যেটাতে বলা হচ্ছে যে আমার বিএসএল বা সেফটি ব্যাপারগুলো আছে কিনা, এটা তো কমন। সেই জায়গাগুলোকে আমার দেখে প্রত্যেকটা যাদের সক্ষমতা রয়েছে তাদেরকে সেই টেস্টের সুযোগ করে দিলে আমার মনে হয়, এবং সেখানে যাতে জনগণকে এক্সপ্লয়েট না করতে পারে, প্রাইসিং যেটা সেটাও যদি করে দিতে পারা যায়। এবং শুধুমাত্র আরটিপিসিআর তো না, নিউক্লিক অ্যাসিড টেস্টের আরও অনেক টেস্ট চলে এসছে, আরও যেমনভাবে আমরা জিন এক্সপার্টে চলে এসছে, যেমন অ্যাবোটের একটা 15 মিনিটের মধ্যে একটা টেস্টের মেশিন আছে, সেগুলোকে আনার ব্যবস্থা করা। এবং অন্যদিকে আরও টেস্ট যেগুলো যাদের প্রতিরোধ ক্ষমতা জন্মেছে কিনা, সেই জন্য কোয়ান্টিটেটিভ অ্যান্টিবডি টেস্ট, নট কোয়ালিটেটিভ। আগে কোয়ান্টিটেটিভ অ্যান্টিবডি টেস্ট করলেও কিন্তু আমরা অনেক লোক সম্পর্কে অনেক কথা বলতে পারি, সেই বিষয়গুলো অত্যন্ত জরুরি হয়ে গেছে। ডক্টর মহিউদ্দিন, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে সরকারি এবং বেসরকারি একসাথে কাজ করার কথা একটু আগে ডক্টর আলী বলছিলেন, তার পাশাপাশি সব মিলিয়ে যে পরিস্থিতি, সেখানে এই যে আলাদা হাসপাতালের যে মডেল, তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছিলেন অধ্যাপক আলী, এই বিষয়ে আপনার মতামত কি? ডেফিনেটলি এটা শুরুতে মনে হয়েছিল যে যেহেতু এটার সংক্রমণটা খুব মারাত্মক পর্যায়ের, যেমন একটা এপিডেমিওলজিস্ট একটা শব্দ ইউজ করেন যে আর নট, যেটা, তো সেক্ষেত্রে আসলে চিন্তা করা হয়েছিল এটা যদি আলাদা করে চিকিৎসা করা যায় তাহলে হয়তোবা সংক্রমণটা অন্য রোগীদের ঠেকানো যাবে। যেমন এটা বেসিক্যালি এসেছিল এই ধারণাটা প্রফেসর লিয়াকত আলী যেটা বললেন চায়না থেকে, ওহান মডেল। কিন্তু পরবর্তীতে আপনি দেখুন ইউরোপ কিংবা ইউএসএ তে সব জায়গায় কিন্তু, কিংবা অন্যান্য জায়গাগুলোতেও কিন্তু ওনারা মেকশিফট হসপিটালগুলো কিন্তু করেছেন। ওনাদের যে এক্সিস্টিং হাসপাতালগুলোর যখন ক্যাপাসিটি এক্সিড করে যাচ্ছে, সেই জায়গাগুলোতে যাতে সাপোর্ট দিতে পারে, এবং যে পেশেন্টগুলো ক্রিটিক্যাল ওনারা কিন্তু ওনাদের এক্সিস্টিং হাসপাতালগুলোতেই চিকিৎসা দিচ্ছেন, লেস ক্রিটিক্যাল পেশেন্টগুলোকে কিন্তু মেকশিফট হাসপাতালগুলোতে চিকিৎসা দিচ্ছেন। কারণ আপনি এটা হাসপাতাল এটা বিশাল একটা টিমওয়ার্কের ব্যাপার, আপনি রাতারাতি কিন্তু এই টিমওয়ার্ক তৈরি করতে পারবেন না। আপনি মেকশিফট হাসপাতালে লেস সিভিয়ার পেশেন্টগুলোকে হয়তো সাপোর্ট দিতে পারবেন। তো যাই হোক, আমরা কিন্তু সেই উপলব্ধিতে এসেছি, কিন্তু এখনো কেন জানি মনে হচ্ছে বিভিন্ন ধরনের সমন্বয়হীনতা কাজ করছে। হ্যাঁ, ডেফিনেটলি আমরা যদি প্রাইভেট কিংবা
এই পাবলিক হাসপাতালগুলো সবাই যদি একসাথে এগিয়েও আসে, আমাদের কিন্তু সামনে যে জিনিসটা দেখছি আমি, যে গত 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ ধরে পেশেন্টের পরিমাণ যে পরিমাণে বাড়ছে কিংবা সংক্রমণ যে হারে বাড়ছে, সেটা খুব আশঙ্কাজনক। তো এই ক্ষেত্রে আপনার দুটো জিনিস, আপনি স্বাস্থ্য সেবাটাকে কিভাবে আরো উন্নত করা যায়, কিভাবে আরো ফাইন টিউনিং করতে হবে, আপনার মানুষের ভোগান্তি যাতে কমানো যায় সেটা যেমন চেষ্টা করতে হবে, প্যারালালি কিন্তু আপনাকে সবচেয়ে বেশি জোর দিতে হবে সংক্রমণটা কিভাবে কমানো যায়। আপনাকে কিন্তু ওই কার্ভটাকে যদি ফ্ল্যাট করতে না পারেন, আপনার এক্সিস্টিং সেটআপ খুবই পুর, আপনার আগেই ছিল না, এখন মহামারীর সময় তো এটা আরো ভয়ঙ্কর অবস্থায় পরিণত হবে, এটাই স্বাভাবিক। সেই জায়গায় আমরা যেটা সবকিছু যে খুলে দিয়ে আমরা যে এই সংক্রমণটাকে যে একটা মারাত্মক পর্যায়ে নিয়ে যাচ্ছি, আমরা তো এটা ট্যাকেল করতে পারবো না। আমরা এখন বলছি যে রোগী নিচ্ছে না, তখন কিন্তু রোগী গেলেও তাদেরকে জায়গা দিতে পারবে না, কারণ আপনি মেকশিফট হাসপাতালও যেগুলো করা হচ্ছে কিংবা সেগুলোতেও কিন্তু সেই ক্যাপাসিটি ধারণ ক্ষমতার অনেক বেশি। সেখানে একজন আইসিইউ ইনচার্জ লিখছিলেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটি মাত্র আইসিইউর বেড খালি ছিল এবং সে কারণে কাকে নেবেন না সেই প্রশ্ন সামনে চলে এসেছে। এই অবস্থায় আসলে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে তাহলে? একটা বিষয় কি, যে আপনার যেমন ধরুন এই যে পাবলিক এই হাসপাতালগুলোর মধ্যে একটা কিন্তু কোঅর্ডিনেশন থাকতে হবে। যেমন আপনি একটা পেশেন্ট আসছে, আপনি এই পেশেন্টটাকে অন্য যে হাসপাতালে ফাঁকা আছে কিনা সেই জায়গায় পাঠানোর ব্যবস্থা করতে হবে। এখন এই জিনিসটা কাউকে দায়িত্ব নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার সাথে এটাও চিন্তা করতে হবে আসলে কি আপনার সেই ফ্যাসিলিটিস কি আছে। যেমন আমি ব্যক্তিগতভাবে কিংবা আমার কলিগদের মধ্যে বেশ কয়েকজন গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছিলেন যে এরকম আইসিইউ পাওয়া যায় কিনা পাবলিক হাসপাতালগুলোতে। দেখা যাচ্ছে যে সেরকম খালি কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। আপনি কিন্তু এমনি অন্যান্য সময় একটা রেশিও হিসাব করে কিন্তু ক্রিটিক্যাল বেড ঠিক করতে হয়, যেমন 5 to 10% বলা হয়ে থাকে। আমরা এখন যে পরিমাণ বেড করেছি আইসোলেশন বেড, সকল যেটা আমরা ডেজিগনেটেড কোভিড বলি, আমরা কি সেই পরিমাণ ক্রিটিক্যাল বেড তৈরি করতে পেরেছি? হ্যাঁ, এটা ঠিক, আমরা কিন্তু রাতারাতি এটা করতে পারবো না, কারণ আপনার কিন্তু শুধু বেড দিলেন, আপনি ভেন্টিলেটরও নিয়ে আসলেন, যন্ত্রপাতি নিলেন, কিন্তু আপনার কিন্তু ম্যান পাওয়ারও নেই। তো এই যে জিনিসগুলো সেটা হচ্ছে আমাদের শুরু থেকে যে একটা অভাব ছিল, যে জিনিসটা ট্রেন করা, তৈরি করা যার যার সেক্টরে। আমরা হয়তো ছোট পরিসরে আমরা চেষ্টা করেছি যে কিভাবে আমাদের নন ক্রিটিক্যাল কেয়ার ডক্টরস নার্সদের ট্রেন করা যায় যাতে ইমার্জেন্সি কাজে হেল্প করা যায়, কিন্তু আমরা এটা কিন্তু সমন্বিতভাবে রাষ্ট্রীয়ভাবে কিংবা অন্যান্য জায়গায় খুব বেশি দেখি নাই। তো সেই জায়গায় আপনাকে কিন্তু প্রস্তুত হতে হবে সামনে খুব খারাপ সময়ের জন্য, এটাই আমরা দেখছি। ধন্যবাদ। ডক্টর ফরিদ আহমেদ, আপনার কাছে ফিরে আসি। চিকিৎসার পদ্ধতি কি হবে নিয়ে বিস্তর আলাপ আলোচনা এখন পর্যন্ত হচ্ছে, এবং এই যে পরিস্থিতি সেখানে নতুন নতুন ওষুধের কথা আমরা শুনি, আবার কদিন বাদে সেগুলো ছুঁড়ে ফেলে দেওয়া হয়। শুরুতে ম্যালেরিয়ার ওষুধের কথা শুনলাম, এখন বাংলাদেশে একটা রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কে আগে রেমডেসিভির তৈরি করবেন। এর পেছনে আসলে কোনো যুক্তি খুঁজে পান কিনা আপনি? আসলে যখন ডুবন্ত মানুষ খড়কুটো ধরে ফেলে বাঁচার চেষ্টা করে, আমরা একটা এমন একটা ভাইরাসের সাথে ফাইট করছি, উই ডোন্ট নো মাচ অ্যাবাউট ইট। সারা দুনিয়াতে এটা একটা আতঙ্ক ছড়াই দিচ্ছে, এবং এই সময় যত তাড়াতাড়ি কোনো একটা কিউর খোঁজা হয়, মানুষ সেটার উপর ঝাঁপিয়ে পড়তেছে সুবিধাটা নেওয়ার জন্য। রিয়েলিটি হচ্ছে যে ছোটখাটো বিভিন্ন ট্রায়াল বিভিন্ন ড্রাগের ব্যাপারে করা হয়েছিল বিভিন্ন দেশে, আর লেটেস্ট যেটা রেমডেসিভিরের জন্য একটা যে ট্রায়াল যেটা চায়নাতে করলো, সেখানেও কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে এটার তেমন কোনো বেনিফিট পাওয়া যায়নি। আর ইউকেতে একটা ইউরোপ ওয়াইড এখানেও রেমডেসিভিরের একটা ট্রায়াল চলছে, এটার এখন আউটকামটা আসেনি। তবে এটুকু বলতে পারি যে একটা ট্রায়াল স্টেজে যেটার অনেকগুলো ক্ষেত্রে আমরা নেগেটিভ আউটকাম দেখতে পেয়েছি অলরেডি, সেটাকে শুধু আপনি যদি বলতে চান যে এটা করোনার চিকিৎসার ওষুধ, যেরকম ধরেন বিভিন্ন ফার্মেসিতে হয়তো দেখা যাবে ফার্মাসিস্টরাই ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই রেমডেসিভির বিক্রি শুরু করে দিবে, এগুলো হবে ডেঞ্জারাস পয়। এই জিনিসগুলোকে এখনই ঠেকানোর ব্যবস্থা করতে হবে, কারণ এটা কোনো মেডিসিন এই পর্যন্ত প্রুভেন কোনো এভিডেন্স আসেনি যে সাকসেসফুলি করোনাকে কিউর করতে পারবে। এবং রিয়েলিটিটা হচ্ছে যে প্রিভেনশন, দুটো জিনিস, টেস্ট আর প্রিভেনশন বাই সোশ্যাল আইসোলেশন, স্ট্রিক্ট সোশ্যাল আইসোলেশন, লকডাউন, এটার মাধ্যমেই আসলে বাঁচা সম্ভব। আর আপনারা যদি মনে করেন যে অনেকগুলো ভেন্টিলেটর এনে সবাইকে ভেন্টিলেটরে ফেলে দিয়ে সবাইকে চিকিৎসা করে দিবে, এটা আসলে এরকম কোনো চিকিৎসা পাওয়া যায়নি। এগুলো সবই সাপোর্টিভ ট্রিটমেন্ট, এবং সবচেয়ে বড় মেজার হবে এটাকে হাউ টু প্রিভেন্ট ইট। এবং যেখানে
ইউকে এবং অন্যান্য দেশে ডেথ রেটটা আস্তে আস্তে কমে একটা প্ল্যাটু যে স্টেডি লেভেল আসছে, তখন গভর্নমেন্ট ইজ টকিং অ্যাবাউট স্ট্যাগার্ড স্টেপ ওয়াইজ লকডাউনটাকে ইজ অফ করার। সেখানে বাংলাদেশে কি করলেন আপনারা? সব ওপেন করে দিলেন, যেখানে কেস নাম্বার সবে বাড়া শুরু হয়েছে এবং বেশি বেশি ডায়াগনোসিস কেস হচ্ছে, বেশি বেশি মানুষ এফেক্টেড হচ্ছে, ডেথ রেট বেড়ে যাচ্ছে। এই সময় বাংলাদেশে যে ডিসিশনটা নেওয়া হয়েছে এটা একটা আত্মহত্যার সামিল বলে আমি মনে করি। সুতরাং চিকিৎসা যদি মনে করা হয় যে আমি অনেকগুলো রেমডেসিভির চালু করে দিলাম, বাংলাদেশে অনেকগুলো ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, ব্যাস এখন সবকিছু খুলে দাও, স্কুল, কলেজ, মার্কেট, শপিং মল, দ্যাট উড বি এ সিম্পলি সুইসাইডাল ডিসিশন। এটার কোনো ইফেক্টিভ ট্রিটমেন্ট বা মেডিসিন এখনো বাজারে আসেনি। ধন্যবাদ। এই প্রসঙ্গে অধ্যাপক আলী আপনার কাছে আসতে চাই। এই যে একেবারে ফলাও করে প্রচার হচ্ছে এবং অনেকে সাধারণ মানুষ হয়তো ভেবেও বসবেন যে ওষুধ চলে এসেছে এবং ভয়ের কিছু নেই, আসলে কার স্বার্থে হয় এগুলো? প্রচারটা আসলে আমাকে হতবাক করেনি, মানে বিস্মিত করেনি, হতবাক করেছে রীতিমতো। কারণ যে এভিডেন্সের ভিত্তিতে এই কথাটি বলা হয়েছে, ডক্টর ফরিদ ইতিমধ্যে নেগেটিভ ট্রায়ালগুলোর কথা বলেছেন। ইউএসএতে একটি ট্রায়ালের মধ্যে কিছু যেটি প্রচার পেয়েছে সবচেয়ে বেশি, যার ভিত্তিতে এফডিএ এটিকে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন বলে যেটাকে বলেছে, এবং সেইটাও কিন্তু প্রশ্নবিদ্ধ যে ট্রায়ালটা, সে ব্যাপারে আমরা একটু আসছি। কিন্তু ডক্টর ফসিও এটাকে যে অ্যাডভোকেসি বলেছেন, যে একটা তিনি পজিটিভলি বলেছেন, সেটাও কিন্তু একটু প্রশ্নবিদ্ধ। তার মধ্যে ধরে নিলাম যে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন, কিন্তু বাংলাদেশে প্রচার পেল এবং দুটো কোম্পানি তো রীতিমতো যুদ্ধ লাগিয়ে দিল কে আগে করেছে, এবং অত্যন্ত সুনাম সম্পন্ন মিডিয়াতে প্রচার হওয়া শুরু হলো। এই যে রেমডেসিভির যে প্রচার, সেটা এমার্জেন্সি ইউজ অথরাইজেশন যদি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে থাকে তাও না হয় বুঝলাম যে একটু রয়ে দিয়েছে, কিন্তু আমরা যে পত্রিকায়, আমি এখনো জানি না তার প্রজ্ঞাপনটা আমরা দেখিনি, কিন্তু অনুমোদন দিয়েছে বলে প্রচার হয়ে গেল, এবং সেই প্রচারের পরে অনেকগুলো 8টা কোম্পানি ঝাঁপিয়ে পড়লো। এই যেভাবে প্রোডাকশন শুরু হলো, এরপরে আমি যদি মনে করি যে ঠিক আছে, ওনাদেরকে অনুমোদন যদি দিয়েও থাকে তাদেরকে ডিজিডিএ বা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, সাধারণত তারা একটা বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে সাধারণত এটা করে। বিশেষজ্ঞ কমিটি কিছুদিন আগে কিন্তু হাইড্রক্সিক্লোরোকুইনের ওইভাবে অনুমোদন দিয়ে একদম গ্রাম পর্যায় পর্যন্ত প্রেসক্রিপশন চলে গেছিল, আপনারা তার ইতিহাস জানেন। এখন যদি দিয়ে থাকে তাহলে বিশেষজ্ঞ কমিটিও কিন্তু অত্যন্ত, আমি বলবো যে কাজটা বিবেচনাপ্রসূত হয়নি। কারণ রেমডেসিভিরের ট্রায়ালে প্রধান ফ্ল হচ্ছে যে আমরা ওটার যেটা প্রাইমারি এন্ড পয়েন্ট, আসলে প্রত্যেকটা ক্লিনিক্যাল ট্রায়ালই ইন্টারপ্রেট করতে হয় যে তার পাওয়ার অফ দ্য স্টাডি বলে, যদি 80% পাওয়ারে করেছে, 85-তে করেছে, 90-তে করেছে, 95 করেছে, ভুলের মাত্রাটা কীরকম, অর্থাৎ সম্ভাব্যতা বলি আমরা, এটা 5% ভুল ইত্যাদি। তো দেখা গেছে সেইখানে প্রাইমারি এন্ড পয়েন্ট ছিল আসলে যে মৃত্যু, কতজনের মৃত্যু হবে, কিন্তু তারা পরে প্রাইমারি এন্ড পয়েন্টটা ট্রায়ালের ভিতরে গিয়ে চেঞ্জ করে কতদিন হসপিটাল স্টে, যেটা হচ্ছে খুবই ফ্ল, এটা ভেতরে করতে গেলে অনেক যুক্তি দেখাতে হয়। তাহলে অত্যন্ত দুর্বল খোড়া যুক্তির ওপরে একটা ওষুধকে এইভাবে প্রমোট করাটা, আমি খুবই অনুরোধ করব আমার বিশেষজ্ঞ বন্ধুরাও যদি জড়িত থাকেন, সরকার এবং ডিজিডিএ এবং বিশেষ করে কোম্পানিরা, আপনি যা কার স্বার্থে বললেন, পুঁজির স্বার্থ এখানে প্রচণ্ড ভূমিকা পালন করছে। আমাদের এই সময়টাকে পুঁজির যারা হ্যান্ডেল করছেন বা যারা বিজনেস ব্যবসায়ী, আমি তাদেরকে অনুরোধ করব এবং সবাইকে সংশ্লিষ্ট অনুরোধ করব, এই সময়টা যেন অন্তত আমরা জনগণকে বিভ্রান্ত না করি। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। ডক্টর ফরিদ আহমেদ, আপনার কাছে ফিরে আসি। এই যে পরিস্থিতি, যেখানে শেষমেশ আমরা খুলিয়ে দিলাম এবং সরকারের তরফ থেকে আসলে জীবিকার প্রয়োজনের কথা বারবার বলা হচ্ছিল, এটা যদি চলতেই থাকে তাহলে আসলে পরিস্থিতিটা কি দাঁড়াবে এবং তখন করণীয়টা কি? ধন্যবাদ। এটা আসলে মানে যেটা ডেফিনেটলি যেটা গোয়িং টু হ্যাপেন, যে অনেকগুলো বেশি ডায়াগনোসিস বাড়বে, অনেক মানুষ মারা যাবে, তারপর হয়তো গভর্নমেন্ট ডিসাইড করবে আবার কিছুটা নেমসেক লকডাউন আবার চালু করার জন্য। কিন্তু এটা এই মুহূর্তে একটা সবচেয়ে সুইসাইডাল ডিসিশন নেওয়া হয়ে গেছে অলরেডি, ড্যামেজ ইজ অলরেডি ডান। এখন এখান থেকে ফেরত আসতে হলে অনিত বিলম্বে যদি এই সমস্ত মার্কেটগুলো যেগুলো খুলে দিয়েছে এগুলোকে যদি বন্ধ না করা হয়, এই যে কমিউনিটি ট্রান্সমিশন আরও বাড়বে, এটা যে কোথায় যেয়ে যাবে, হসপিটালগুলো তো অলরেডি এক্সস্টেড, এবং এরপরে খোদা না করুক আরও খারাপ কিছু আমরা যাতে দেখতে না হয়। আমার মনে হয় সরকারি নীতি নির্ধারকদের একটু চোখ কান খোলার একটু এখন সময় এসছে। আর আমি শুধু এটুকু বলবো যে যে হতে পারে ইট ইয়েট টু বি প্রুভেন যে বাংলাদেশে একটা উইকার স্ট্রেন এসছে, কারণ
করোনার প্রায় 30টার বেশি স্ট্রেন পাওয়া গেছে এবং ইউকেতে ডেডলি স্ট্রেন, ইউরোপে ইউএসএতে সবচেয়ে অ্যাগ্রেসিভ স্ট্রেনটা কাজ করছে। এবং এই যে জেনোমিক সিকোয়েন্স যেটা চালু হয়েছে, হয়তো পরে আমরা জানতে পারবো যে এটা কত ক্ষতিকর। কিন্তু এটা তো সত্যি কথা, অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ মারা যাচ্ছে, অনেকের হয়তো ডায়াগনোসিস হচ্ছে না, আর যাদের ডায়াগনোসিস হচ্ছে তাদের নাম্বারও কিন্তু গ্র্যাজুয়ালি বেড়ে যাচ্ছে। এবং দিস ইজ ডেঞ্জারাস টাইম যে আপনি এই সময় লকডাউনটাকে খুলে দিচ্ছেন। এবং এখনই আমার মনে হয় সময় আসছে এটাকে এখান থেকে রিট্র্যাক্ট করার, রিভার্স একটা ডিসিশন যদি না হয় এটার ক্ষতিকর প্রভাব আপনি কয়েক সপ্তাহের মধ্যে আরো ভয়ানকভাবে দেখতে পাবেন। জি, ডক্টর মহিউদ্দিন আহমেদ, আপনার কাছে আসি। আর কোনো পরামর্শ রয়েছে কিনা, বিশেষ করে এই যে আমরা গণমাধ্যমে প্রতিনিয়ত কোন চিকিৎসা ভালো কোন চিকিৎসা মন্দ বলে চলেছি, সেটাই কি কোনো শুভ প্রভাব রাখছে কিনা? আসলে গণমাধ্যমের কাজ তো আপনাকে কোন চিকিৎসা দিতে হবে না দিতে হবে আসলে গাইড করা না। আমরা হয়তো নতুন কোনো আবিষ্কার আসলে সেটা নিয়ে হয়তো ডিসকাশন হতে পারে, কিন্তু আনফরচুনেটলি আমরা যেভাবে দেখছি কিছু ট্রায়াল মেডিকেশনসকে যেভাবে মেইন স্ট্রিম ডেফিনিটিভ ট্রিটমেন্ট হিসেবে মানুষের মধ্যে প্রচার করা হচ্ছে, এটা আমার মনে হয় যে ভুল বার্তা দিচ্ছি আমরা। তবে একটা জিনিস যেটা, সেটা আমি না বললেই নয়, আমরা ডিসিশন মেকাররা বারবার একটা কথা বলতে চাচ্ছেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে অনেক সময় ওনারা কম্পেয়ার করেন যে আমেরিকা, ইউকে, ইতালি কিংবা স্পেনে যে এত মর্টালিটি, আমাদের এখানে তো সেরকম না। একটা জিনিস ভুলে গেলে চলবে না, আমাদের এখানে কিন্তু মোর দেন 65 ইয়ার্স ওল্ডের মানুষের সংখ্যা কিন্তু খুবই কম, সেটা হচ্ছে অ্যারাউন্ড 5.5%। আর যেখানে আপনার ইতালিতেই ছিল 65%, 65 ইয়ার ওল্ডের চেয়ে বেশি বয়সের মানুষের সংখ্যা হচ্ছে অ্যারাউন্ড 22 to 23%। এবং এই মানুষজন কিন্তু ওনারা বিভিন্ন ধরনের কোমরবিডিটিস এবং বিভিন্ন ইমিউনো কম্প্রোমাইজড কন্ডিশনে কিন্তু ওনাদের জীবন চালিয়ে যাচ্ছিলেন। সেই জায়গায় যখন এই সংক্রমণটা হয় তখন দেখা যায় স্বাভাবিকভাবেই ঝুঁকিটা অনেক বেড়ে যায়। আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না যে আমাদের এখানে মেজরিটি মানুষ হচ্ছে আমাদের 15 থেকে 65 ইয়ার ওল্ডের মধ্যেই। তো আমরা ওদের সাথে যদি কম্পেয়ার করতে যাই, এবং আরেকটা বিষয় এসছে, হয়তো জিনোম সিকোয়েন্সের পরে আমরা হয়তো এটা জানতে পারবো যে আমাদের এখানে কেমন ফ্যাটালিটি এক্সপেক্ট করি আমরা, কিংবা এটার ভাইরাসটার ভিরুলেন্স কেমন হবে, সেই জিনিসগুলো হয়তো আসবে। তো সার্বিকভাবে আসলে সবকিছু মিলেই আপনাকে ডিসিশন নিতে হবে। তো চিকিৎসার ক্ষেত্রেও যে বিষয়টা যেটা, সেটা হচ্ছে আসলে প্রত্যেকটা হাসপাতালের নিজস্ব একটা গাইডলাইন থাকা উচিত। এবং এটা আপনি কোন ডিসকাশনটা কোথায় করতে হবে, এখন যদি আমি ফেসবুকে কিংবা মানে অন্য সোশ্যাল মিডিয়াগুলোতে কিংবা টিভি, প্রিন্ট মিডিয়া বলেন অথবা ইলেকট্রনিক মিডিয়াতে যদি চিকিৎসা দিয়ে দিই, এটা কিন্তু কাম্য না। এবং এটা আমাদের মধ্যে ভুল বার্তা দেবে, মানুষের মধ্যে এক ধরনের সেন্স অফ সিকিউরিটি তৈরি করছে, ফলস সেন্স অফ সিকিউরিটি, এটা কিন্তু খেয়াল করতে হবে। জি, আর শুরুতে আমরা টেস্টের কথা বারবারই বলছিলাম, এই যে স্যাম্পল নেওয়ার থেকে শুরু করে একেবারে টেস্টটা হওয়া পর্যন্ত যে পরিস্থিতি, সেখানে আসলে উন্নতি কিভাবে করা যায়? যে ফলস নেগেটিভিটির কথা আপনি আগে বলছিলেন, সেটা দূর করা যায় কিভাবে বা কমিয়ে আনা যায় কিভাবে? এটা আসলে যেটা আমি শুরুতেই যেটা বলছিলাম, একটা হচ্ছে আপনি স্যাম্পল কালেকশন যারা করছেন, আমি এরকম পেশেন্টও ডিল করেছি, আমাদের এখানে আসছে 4বার নেগেটিভ নিয়ে, এবং ক্লিনিক্যালি কিন্তু উনি কোভিডই, এবং আলটিমেটলি যখন 5মবারে গিয়ে দেখা গেল যে তার পজিটিভ আসলো। তো এই টেস্টটার যদিও ভ্যালুটা খুবই কম, আমরা কিন্তু তাকে ওই কোভিড হিসেবে ট্রিট করছিলাম, কিন্তু আমার সোশ্যাল কনটেক্সটের কারণে ওই পরীক্ষাটা করতে হচ্ছিল। কারণ আমরা অলরেডি যখন ওনাকে পেয়েছি তখন ওনাদের ফ্যামিলি মেম্বারদের কিংবা অন্যান্যদের কি করা উচিত সেটাও নির্দেশনা দিয়ে দিয়েছিলাম। তো মূল জায়গাটা যেটা দেখছিলাম আমরা, সেটা হচ্ছে টেকনিকের একটা প্রবলেম থাকতে পারে। আমরা যাদের দিয়ে স্যাম্পল কালেকশন করছি তাদের আসলে কিভাবে ট্রেন করছি, এটাও একটু নজর দিতে হবে। কারণ আপনার এমনি ফ্যাসিলিটিস কম, সেই কম ফ্যাসিলিটিস, কম সুযোগ নিয়ে আপনি যদি এর মধ্যে ফল্টি টেকনিকের কারণে যদি এই ফলস নেগেটিভ হওয়ার হারটা বেড়ে যায়, এটা আবার খুব দুঃখজনক হবে। জি, ধন্যবাদ অধ্যাপক আলী, আপনার কাছে ফিরে আসি। এই যে পরিস্থিতি, যেখানে প্রথম লড়াইয়ের অস্ত্রটাই ছিল টেস্ট, সেখানে আসলে উন্নতি করা যায় কিভাবে? আমি মনে করি যে শুধু টেস্ট এখন মানে দিয়ে হবে না। আমার কাছে মনে হয় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রাষ্ট্রে যারা পরিচালনা রয়েছেন, তারা নানান বিবেচনায়, স্বাস্থ্যের সঙ্গে নানান বিবেচনায় কিছু পদক্ষেপ নিয়েছেন। আমরা অবশ্যই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই ধরনের পরামর্শ আর একটু ধীরে নিতে বলেছিলাম, কিন্তু যা হয়নি। আমি যেটা মনে করি যে 4টা ধাপে আমাদেরকে এখন বিবেচনা করতে হবে। একটা হলো জনসচেতনতা। আসলে প্রাইমারি হেলথ কেয়ারে, বাংলাদেশে হেলথ কেয়ারে যে অর্জন, তার একটা বড় বিষয় হচ্ছে জনগণের সচেতনতা। দেখুন, এই সময়ও কিছু দোকান মালিক সমিতি বলেছে না আমরা খুলবো না, তাহলে সচেতনতার কিন্তু কোনো বিকল্প নেই। সুতরাং এই ক্ষেত্রে সিম্পল মাস্ক পরিধান করা কিংবা হ্যান্ড হাইজিন
এটা কিন্তু আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। এবং এই যে বাঁচতে হলে জানতে হবে, এই ধরনের ছোট্ট বিষয়ই কিন্তু অনেক কিছু আমাদেরকে এগিয়ে নিতে পারে। দ্বিতীয়ত হলো সক্ষমতা বৃদ্ধি। স্বাস্থ্যক্ষেত্রে যে আমাদের যে আমরা যেটা স্বাস্থ্যক্ষেত্রে দুর্বলতা যেভাবে এক্সপোজড হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদেরকে এই টেস্টের যে স্ট্যান্ডার্ডাইজেশন, যেটা প্রথম দরকার, যে আজ হাজারো টেস্ট বাড়ালো যদি কোয়ালিটি না অ্যাসিওরেন্স হয় তাহলে কিন্তু টেস্টে লাভ হবে না। টেস্টের যে বৈচিত্র্য, নানান ধরনের টেস্টের যে এখন সুযোগগুলো রয়েছে, সেগুলোকে আনা, সেগুলোকে সহজলভ্য করা, সেগুলোকে সরকারি বেসরকারিতে নিয়ন্ত্রণ দিয়েই এক ধরনের একটা কোয়ালিটি নিয়ন্ত্রণের মাধ্যমে সেগুলোকে আরও সহজলভ্য করা, সেটি একটি বড় বিষয় যেটি আমাদেরকে করতে হবে এবং শুধু RT-PCR উপর নির্ভর করলে চলবে না। তৃতীয়ত, আমাদের হাসপাতালগুলোকে সরকারি বেসরকারি, যেটা আমরা একটু আগে আলাপ করলাম, যে ট্রায়াজ থেকে শুরু করে বিভিন্নভাবে যে বিভিন্ন জোনে করা, এবং বিশেষ করে আমাদের হাসপাতালগুলোতে সাধারণভাবেই যেটাকে বলা ইনফেকশন কন্ট্রোল মেকানিজম, ইনফেকশন প্রিভেন্টর, IPC মেকানিজম বলি আমরা, সেগুলো নেই। এই বিষয়টিকে জোর দিতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে যে বাজেট, যেমন সেই বাজেট, এখন বাজেটের সময়, সেই বাজেটে যেমন স্বাস্থ্য খাতে বাজেট শুধু না, তার সক্ষমতা বৃদ্ধি করা, তার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম করা, এই কাজগুলো জোর দিতে হবে। তৃতীয় আরেকটি বিষয় হলো হেলথের সব রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে হেলথ ইন এভরি পলিসি। আর সবশেষে বলবো, বিজ্ঞানের সঙ্গে আমরা বিজ্ঞান এবং প্রযুক্তির সঙ্গে যেন তাল মিলিয়ে চলি, বিজ্ঞান এবং প্রযুক্তিকে বোঝার চেষ্টা করি এবং কোনো কিছুতে যেন ঝাঁপিয়ে না পড়ি যতক্ষণ না সেটা বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত সমর্থন পায়। একেবারে শেষ প্রান্তে খুব সংক্ষেপে ডক্টর ফরিদ, যদি কিছু যোগ করার থাকে আপনার। আসলে আমি বলবো যে টেস্ট করাটা আসলেই অনেক জরুরি, এবং যত বেশি সরকারি বেসরকারি সবাইকে ওপেন করে দিবে, যাদের অ্যাবিলিটি আছে, যারা চাচ্ছে তাদেরকে এই সুযোগটা দিয়ে দিতে হবে গভর্নমেন্টকে। এটাকে ডেফিনেটলি একটা প্রাইমারি একটি স্টেপ এখন এই মুহূর্তে নিতে হবে। এর পাশাপাশি সোশ্যাল আইসোলেশন এবং এই পার্সোনাল হাইজিনের ব্যাপারটা জনমনে যত বেশি এটাকে সচেতনতা তৈরি করতে হবে, এবং এই প্রিভেন্টিভ মেকানিজমটাকে যদি আমরা এমব্রেস করতে পারি সোসাইটিতে ভালো মতো, তাহলে আপনার ডায়াগনোসিস, এমনি প্রিভেনশন, বেশি প্রিভেনশনের মাধ্যমে কেস কম হবে, এবং হসপিটালগুলোতে আলটিমেটলি যে পেশেন্ট অ্যাডমিটেড হবে, যে প্রেশারটা কমে যাবে। সো ইটস এ সাইকেল, আমাদের পুরো জিনিসটা দেখতে হবে। আর প্রফেসর লেখক সাহেব যেগুলো বলেছে, এই পয়েন্টগুলো অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। আমি আশা করি সরকারি নির্ধারকরা এগুলো মন দিয়ে শুনবেন, এবং যদি সম্ভব হয় এই কারেন্ট বাজেটে হেলথের ব্যাপারে তারা যদি একটু বিশেষ রকম সুনজর না দেন, তাহলে আমাদের ভবিষ্যতে আরো অনেক সমস্যা, অলরেডি আমাদের ফল্টি হেলথ সিস্টেমটাকে এক্সপোজ করে দিয়েছে। এখনই সময় টু গেট থিংস রাইট। থ্যাংক ইউ। ডক্টর মহিউদ্দিন, যদি কিছু যোগ করার থাকে আপনার, খুব সংক্ষেপে। না, এখনো আমাদের যেটা করতে হবে যে আসলে প্রিভেনশনের দিকেই নজরটা বেশি দিতে হবে, এটাই হচ্ছে আমার একটাই চাওয়া। এবং সরকার মহোদয়, ওনারা যারা দায়িত্বে আছেন, ওনারা নিশ্চয়ই এটা উপলব্ধি করবেন। প্যারালালি যেটা স্বাস্থ্য সেবার যেই ল্যাকিংস গুলো যেগুলো আছে, এটা আমরা যাতে একটু সমন্বিত স্বাস্থ্য সেবা দিতে পারি। এখনো আমার মনে হয় সময় ফুরিয়ে যায়নি, বিশেষ করে যে আমার ঢাকার বাইরের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতেও কিন্তু আপনাকে কনসেন্ট্রেট করতে হবে যে এই সেবাগুলো কিভাবে বাড়িয়ে নেওয়া যায়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আজকের মতো সময় ফুরিয়ে গেছে। ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি আজকের মতো।